জয় হিন্দ সকলকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব সম্প্রতি পশ্চিমবঙ্গের বাজেট পেশ করা হয়েছে 2026-27 সালের যে বাজেট সেটা পেশ করা হয়েছে। এই বাজেটটি পেশ করা হয়েছে 22শে জুন 2026 তারিখে সোমবার দিন। তো এই বাজেটের মধ্যে বিশেষ কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং এই বাজেটের মধ্যে কি কি পেশ করা হয়েছে, বাজেটে কি কি বরাদ্দ নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওর মধ্যে দেখব। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকে আমরা শুরু করি এবং অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। বাজেটের আকার ও প্রধান আর্থিক পরিসংখ্যান প্রথমে আমরা দেখব। তো বাজেট বরাদ্দ হয়েছে মোট 4,38,775 কোটি টাকা। এটা 2026-27 অর্থবর্ষের পর হচ্ছে যে নতুন সরকার নির্বাচিত হয়ে এই বাজেটটা পেশ করেছিল। এর আগে যে তৃণমূল সরকার ছিল তারা হচ্ছে এপ্রিল মাসে যে বাজেটটা পেশ করেছিল সেখানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল। এবার হচ্ছে নতুন সরকার নির্বাচিত হয়ে এসে বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এই বাজেটটা পেশ করেছে, যার পরিমাণ হচ্ছে 4,38,775 কোটি টাকা। এবং বর্তমান বা আগের সরকারের জমানায় যে বাজেটের ঋণ করেছিল, ঋণের পরিমাণ যে ছিল সেই ঋণটা হচ্ছে 8,15,891 কোটি টাকার ঋণ রয়েছে রাজ্যের ওপরে। তো আজকের যে বাজেটটা ঘোষণা হয়েছে বা 22শে জুন তারিখে যে বাজেটটা ঘোষণা হয়েছে সেই বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি রাখা হয়েছে নতুন সরকারের, তো সেগুলো আমরা দেখব। তো প্রথমেই যেটা দেখতে হয় যে কর্মসংস্থান, যে সরকার আসার জন্য, সরকার ক্ষমতায় আসার জন্য যে বারবার প্রতিশ্রুতি দিচ্ছিল কর্মসংস্থানের বিষয়ে, সেখানে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস রেখেছে আজকের বাজেটে, অর্থাৎ 22শে জুনের বাজেটে মোট নিয়োগ করার কথা বলেছে তারা। 1,00,000 পদে তারা নিয়োগ দেবে এমনটা ঘোষণা করেছে। 1,00,000 পদে চাকরি দেবে। এই মহিলা সংরক্ষণের কথাও তারা বলেছিল, 33% মহিলাদের সংরক্ষণ করার কথা বলেছে এবং বিভিন্ন বিভাগে এটাকে নিয়োগ করা হবে। 1,00,000 পদ যে রয়েছে কী কী বিভাগে নিয়োগ করা হবে? পুলিশ বিভাগে নিয়োগ করা হবে 20,000 পদ। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এইভাবে কিন্তু মিলিয়ে এগুলোকে নিয়োগ করা হবে এবং কোথায় কত ভ্যাকেন্সি আসবে সেগুলো হচ্ছে বিস্তারিত নোটিফিকেশনের মাধ্যমে সেই বিভাগগুলো জানাবে। এরপর হচ্ছে শিক্ষক আর শিক্ষাকর্মী, টিচিং এবং নন টিচিং স্টাফ যারা থাকেন তাদেরকে নিয়োগ করার কথা বলা হয়েছে। এখানে 50,000 পদে তাদেরকে নিয়োগ করা হবে এবং অন্যান্য যে সরকারি দপ্তর রয়েছে সেখানে নিয়োগ করা হবে 30,000 পদ। অন্যান্যর মধ্যে হচ্ছে 11,000 পদের কথা অলরেডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে ঘোষণা করা হয়ে গেছে পঞ্চায়েতের জন্য, এবং যে বাকি পদটা পড়ে থাকছে সেটা হচ্ছে পিএসসির মাধ্যমে ক্লার্ক, এইভাবে অন্যান্য পদে হচ্ছে নিয়োগ করা যাবে। তো এই হচ্ছে 1,00,000 পদের খতিয়ান। পরবর্তীতে বলেছে অগ্নিবীরের জন্য সংরক্ষণ রাখা হবে। যারা অগ্নিবীরে গেছেন তারা যখন অগ্নিবীর থেকে আসবেন তো সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য 10% পদ সংরক্ষিত থাকবে। কোথায় সংরক্ষিত থাকবে? যেখানে প্রযোজ্য, সব জায়গায় না, যেখানে বলে দেওয়া হবে কোন জায়গাটায় প্রযোজ্য। মূলত অগ্নিবীররা এখানে সেনাবাহিনীতে কাজ করেন, তো এই ক্ষেত্রে পুলিশের ডিপার্টমেন্টেই তাদের জন্য এটা সংরক্ষণ রাখা হবে। বয়সের ঊর্ধ্বসীমা, যেটা সরকার ক্ষমতায় আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল যে 5 বছরের ছাড় দেওয়া হবে। এই 5 বছরের ছাড়, অর্থাৎ আমরা জানি যে রাজ্য সরকারের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত হচ্ছে বয়স পর্যন্ত সরকারি চাকরিতে বসা যায়, অ্যাপ্লাই করার যোগ্য থাকেন। এরপরে 40 বছর, যেহেতু আগের সরকার হচ্ছে চাকরি দিতে ব্যর্থ চাকরি দেয়নি সঠিকভাবে, যার জন্য অনেকের বয়স হচ্ছে পেরিয়ে গেছে। তো বয়স পেরিয়ে যাওয়ার পরে যাদের 40 থেকে 45 বছর পর্যন্ত বয়স ছিল, যাদের 5 বছর ছাড়, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত যাদের হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে যাদেরকে বসার জন্য, এই সময়সীমাটা আরও 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বছর তো তারা সুযোগ পাবেনই, যাদের বয়স এখন পর্যন্ত 45 বছর রয়েছে, যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা আসে তাহলে হচ্ছে তারা এই সুযোগটা পাবেন এবং এই সুযোগটা হচ্ছে আরও 2 বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরের বছরের জন্য বাড়ানো হয়েছে, তারপরের বছরের জন্য এই সময়সীমাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যাদের 45 বছর পর্যন্ত এখনো পর্যন্ত বয়স রয়েছে তারা কিন্তু এই ছাড়টা পাচ্ছেন। পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের এবং সামাজিক ভাতা বৃদ্ধি। 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে 1 অক্টোবর থেকে। এই যে 20% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে এটা 1 অক্টোবর থেকে কার্যকর হবে, যেটা আগের সরকার অনেক কষ্ট করে বাড়িয়েছিল, বাড়িয়ে 18% পর্যন্ত করেছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নতুন সরকার এটাকে বাড়িয়ে দিয়েছে এখন 20%, অর্থাৎ এই যে 18+2 20% নয়, এটা 18% ছিল এবং নতুন সরকার আরও 20% ঘোষণা করেছে, অর্থাৎ 20 এবং 18 টোটাল 38% হচ্ছে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রের সাথে যদি বর্তমান ডিএর ফারাক দেখা যায় তাহলে 22% কিন্তু ফারাক এখনও থেকে যাচ্ছে। এই 38% ডিএ দেওয়ার পরেও কেন্দ্রের সাথে 22% ফারাক দেখা দিচ্ছে। পরবর্তীতে হয়তো বাজেটে এই ফারাকগুলোকে মিটিয়ে দেওয়া হবে, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখি তাহলে আমরা হচ্ছে এই যে কেন্দ্রের হারে কিন্তু সেখানে সেগুলো রাজ্যে কিন্তু ডিএ দেওয়া হয়। এরপরে বলা হয়েছে সামাজিক ভাতা বৃদ্ধি।
বয়স্ক ভাতা আমরা জানি, এবং বিধবা ভাতা আর বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যে মাসিক ভাতা আছে সেটা 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। যার যত টাকা ভাতা ছিল সেই ভাতাকে আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আশাকর্মী যারা কাজ করছেন দুয়ারে গিয়ে গিয়ে, প্রত্যেক ব্যক্তির বাড়িতে দুয়ারে গিয়ে গিয়ে যারা কাজ করছেন তাদের সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হলো। খুব ভালো এবং গুরুত্বপূর্ণ দিক। অনেক বেশি পরিমাণে এদের টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা অবশ্যই বাড়ানো উচিত ছিল বহুদিন থেকেই। 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য ভলেন্টিয়ার যারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং হোমগার্ড যারা রয়েছে তাদের 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। 2,000 টাকা এদের বৃদ্ধি করা হয়েছে। এবং চুক্তিভিত্তিক কন্ডাক্টর যারা রয়েছেন, কন্ডাক্টর নট কন্ট্রাক্টর, বাসের কন্ডাক্টর যারা রয়েছেন, স্টেট বাসের কন্ডাক্টরগুলো, তাদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হলো এই বাজেটের মধ্যে। তো এইখান থেকে যদি আমরা আলোচনা করি তাহলে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অতি ভালো একটা বাজেট কিন্তু এই জায়গাগুলোতে দেওয়া হয়েছে। ডিএ বৃদ্ধি করা হয়েছে, সামাজিক ভাতার ক্ষেত্রেও বৃদ্ধি করা হয়েছে। আশাকর্মীদের দুর্দান্ত একটা খুশির খবর বলা যেতে পারে। সিভিক ভলেন্টিয়ারদের 2,000 টাকা হয়তো কেউ কেউ আফসোস করতে পারে, কিন্তু পরবর্তীতে আশা করা যায় এগুলো আরও বৃদ্ধি করা হবে। এবং চুক্তিভিত্তিক কন্ডাক্টর যারা রয়েছেন তাদের 16,000 টাকা বেতন করা হয়েছে, অর্থাৎ তাদেরকে পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা আলোচনা করা যাবে বেকার ভাতা, যুবশক্তি, যুবসাথী, এটা নিয়ে বর্তমানে চর্চায় রয়েছে। তো নতুন ভরসা কার্ড বা কর্মসূচি যেটা ঘোষণা করা হয়েছিল, যুবশক্তি ভরসা কার্ড, এর যোগ্যতা যেটা নির্ধারণ করা হয়েছিল আগের সরকারের আমলেই, যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই ভাতাটা পাবেন। পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ টাকার কম হতে হবে, এবং অন্য কোনো যদি সামাজিক সুবিধা পান তাহলে হচ্ছে তারা এই ভাতাটা কিন্তু পাচ্ছেন না। তাহলে অন্য কোনো সামাজিক সুবিধা পাওয়া যাবে না। এবার অন্য কোনো সামাজিক সুবিধা কি সেই পরিবারের ক্ষেত্রে, পরিবারের কোনো ব্যক্তির ক্ষেত্রে, নাকি যে ব্যক্তিরা ভাতা পাবেন তার ক্ষেত্রে, এটা কিন্তু পরবর্তীতে যখন নোটিফিকেশন হবে সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার হবে ব্যাপারটা। এরপরে ভাতার পরিমাণ, স্নাতক বা গ্র্যাজুয়েট যারা রয়েছেন, গ্র্যাজুয়েট পাস ব্যক্তি যারা রয়েছেন তারা পাবেন 3,000 টাকা। গ্র্যাজুয়েট ব্যক্তি যারা রয়েছেন, স্নাতক পাস অর্থাৎ বিএ পাস, বিএসসি পাস যারা রয়েছেন তারা 3,000 টাকা পাবেন। এবং বিএসসি নিচে বা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা পাবেন 2,000 টাকা। তো এখানে একটা ফারাক দেখতে পাওয়া যাচ্ছে যে 3,000 টাকা দেওয়া হবে গ্র্যাজুয়েট পাসদের, এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছেন তাদের দেওয়া হবে 2,000 টাকা। এবং এই যে ভরসা কার্ড বা এই কর্মসূচিটা শুরু হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে। এখন জুন মাস চলছে, জুন প্রায় শেষ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো অক্টোবর মাস থেকে এখনো প্রায় 3 মাস পরে এই ভাতাটা শুরু হবে। তো পরবর্তীতে রয়েছে মদের দোকান আর আবগারি নীতিতে কড়াকড়ি করা হয়েছে। এখানে মদের দোকান কি বলা হয়েছে, দূরত্ব বিধি, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এইগুলো জায়গা থেকে, হাসপাতাল, ধর্মীয় স্থান থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে নতুন কোনো লাইসেন্স দেওয়া হবে না। এরপরে যে দোকানগুলো অলরেডি রয়েছে সেগুলোতে কি হবে সেগুলো আমরা পরবর্তীতে সরকার হয়তো নোটিফিকেশন দিয়ে জানাবে বা খবরের মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু নতুন করে এই 1 কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থানের মধ্যে 1 কিলোমিটারের মধ্যে নতুন করে আর লাইসেন্স দেওয়া হচ্ছে না। এবং শহর বা পৌরসভা এলাকা যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে এই দূরত্বটা 1 কিলোমিটার থেকে কমিয়ে এটাকে কিন্তু 500 মিটার করা হচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে কি করা হয়েছে, নতুন 5টা জেলার কিন্তু ঘোষণা করা হয়েছে। কলকাতা, যেটা বর্তমানে কেএমসি রয়েছে, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা রয়েছে, এটাকে নতুন জেলা হিসেবে মর্যাদা দেওয়া হবে। বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগকে নতুন জেলা হিসেবে ঘোষণা করা হবে। আগের সরকার যেটা ছিল, তৃণমূল সরকার, তারা কিন্তু নতুন 7টা জেলা ঘোষণার কথা বলা হয়েছিল। কাঁথি জেলা ছিল যার মধ্যে অন্যতম, এবং সুন্দরবন, এইভাবে কিন্তু জেলাগুলোকে ডিভাইড করা হয়েছিল। আর এই সরকার ক্ষমতায় আসার পরে, অর্থাৎ বিজেপি সরকার এসে, শুভেন্দু বাবুর সরকার 5টা নতুন জেলার ঘোষণা করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা আগামীতে চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য কোন কোন 5টা জেলা ঘোষণা করা হয়েছে, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ, এইগুলোকে হচ্ছে নতুন জেলার স্বীকৃতি দেওয়া হবে। পরবর্তীতে নতুন পুলিশ জেলা করা হবে কাঁথিকে, নতুন মহকুমা করা হবে গোপীবল্লভপুর মহকুমা, অর্থাৎ এসডিও, সাব ডিভিশনাল অফিস। তো এইগুলো নতুন 9টি পৌরসভা গঠন করা হবে, পৌরসভা বা পুরসভা গঠন করা হবে। একটা হচ্ছে শিব মন্দির এলাকা, একটা হচ্ছে গাজল, মালদা জেলার গাজল, চাঁচল, দুটোই মালদা জেলাতে রয়েছে, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টঙ্গীদিঘি, এগুলোকে পৌরসভা অধীনে নিয়ে আসা হবে। পরবর্তীতে রয়েছে যোগাযোগ আর নতুন বিমানবন্দর। অবশ্যই দেশের অর্থনীতি নির্ভর করে থাকে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপরে। তো আমাদেরকে প্রথমে যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নতর করতে হবে। তো এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কি করা হচ্ছে, যে কলকাতার যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে চাপ কমাতে রাজ্যে বিমান যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বমানের করতে কল্যাণীর কাছে একটা নতুন
গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে। গ্রিনফিল্ড বিমানবন্দর কি? অর্থাৎ হচ্ছে এয়ারপোর্ট যে তৈরি করা হবে, এই এয়ারপোর্ট হচ্ছে পরিবেশকে ক্ষতি না করে অর্থাৎ সবুজকে বাঁচিয়ে রেখে এই এয়ারপোর্টকে তৈরি করা হবে। এটাই হচ্ছে গ্রিনফিল্ড বিমানবন্দর। বিমানবন্দরের চারপাশে পরিবেশ সবুজে ভরপুর থাকবে, এটাই হচ্ছে গ্রিনফিল্ড। এর জন্য বরাদ্দ করা হচ্ছে ১,০০০ থেকে ১,৫০০ একর জমি চিহ্নিত করা হচ্ছে। এছাড়া কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে কিছু কিছু বিমানবন্দর অলরেডি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পুরুলিয়া, বালুরঘাট, মালদহ। এই বিমানবন্দরগুলো রেডি, এগুলোকে শুধু হচ্ছে পর্যবেক্ষণ করে এবং ছাড়পত্র দেওয়া দেওয়া হলেই এগুলো কিন্তু উড়ান প্রকল্পের অধীনে এগুলো চালু হয়ে যাবে। এই বিমানবন্দরগুলো, মালদা বিমানবন্দর, এগুলো রেডি বিমানবন্দর। এগুলোকে হচ্ছে শুধুমাত্র পর্যবেক্ষণ করে তদারকি করে এদেরকে পারমিশন দিলে এরা রেডি। এরপরে হচ্ছে এইগুলো অঞ্চলে বিমানবন্দর তৈরির পরিকল্পনা তৈরি করা আছে বন্ধু, এগুলোকে শুধু হচ্ছে তোমাদের পারমিশন দিতে লাগবে। তো এইগুলো জায়গাকে হচ্ছে আমাদের ঠিক করতে হবে। অবশ্যই মালদা এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু মালদা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এগুলো থেকে বিমানবন্দর অবশ্যই চালু হওয়া প্রয়োজন রয়েছে। এবং ব্যবসা সিন্ডিকেট মুক্ত করতে নতুন আইন তৈরি করা হচ্ছে। ব্যবসা সিন্ডিকেট এগুলোর ক্ষেত্রে কিন্তু পুরনো সরকারের আমলে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল, যে অভিযোগগুলো কাটিয়ে উঠতে পারলে আরও ভালো হয়। তো বর্তমান সরকার দেখা যাক কতদূর কী হচ্ছে। তো রাজ্যে শিল্প এবং ব্যবসার পরিবেশ আরও সহজ করতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, সম্মানীয় মহাশয়, কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন। বিভিন্ন ব্যবসায়িক বহিরাগত হস্তক্ষেপ করা, চাঁদাবাজি, সিন্ডিকেট এইগুলো চার্জ বন্ধ করতে একটি নতুন কঠোর আইন নিয়ে এসেছেন। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নিরাপদ যাতে ব্যবসা করতে পারেন এইগুলো ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া হচ্ছে। কারণ যে ব্যবসায়ীগুলো ছিল তাদের কাছ থেকে সিন্ডিকেটের, চাঁদাবাজি এইগুলো কিন্তু পুরনো সরকারের আমলে কিন্তু প্রচুর অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো প্রমাণিত হয়েছে। তো এই জিনিসগুলোকে হচ্ছে বন্ধ করতে হবে, না হলে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা তো হচ্ছে এই চাঁদাবাজিতেই জীবন শেষ হয়ে যাবে তাদের। তাই জন্য এইগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো কতদূর কি ফলপ্রসূ হয় সেটা আমরা ভবিষ্যতে দেখতেই পাবো। এবং গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে শিক্ষা খাতে কি কি বরাদ্দ করা হচ্ছে। তো শিক্ষা খাতের জন্য শিক্ষাকে আমাদের যে মহিলা রয়েছে, মেয়েদের এডুকেশনের আরও বৃদ্ধি করার জন্য, তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যভাবে পড়াশোনা করতে পারে, তো তাদের কলেজে ছাত্রছাত্রী এককালীন তাদেরকে অনুদানের ঘোষণা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। সরকারি এবং সরকার পোষিত কলেজে যে অবিবাহিত ছাত্র থাকবে তাদেরকে স্কুল ছুট কমাতে তাদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১,০০০ কোটি টাকা। ১,০০০ কোটি টাকা এইসব প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। যে অনেক মেয়েরা থাকে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে তাদের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এই সমস্ত জিনিসগুলোকে কমানোর জন্য এবং কলেজমুখী করার জন্য, উচ্চশিক্ষার জন্য এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট যদি কমপ্লিট করতে পারে বা কলেজ যদি কমপ্লিট করতে পারে তাহলে তাকে হচ্ছে ৫০,০০০ টাকা এককালীন দেওয়া হবে। তাহলে কন্যাশ্রীর কী হবে? কন্যাশ্রীও দেওয়া হবে। এবং যখন এরা কমপ্লিট হয়ে যাবে তখন তাকে ৫০,০০০ টাকা এই কন্যাশ্রীর সাথে আবার ২৫,০০০ টাকা যোগ করে এই ৫০,০০০ টাকা করা হচ্ছে, নাকি ২৫,০০০ সাথে প্লাস আরও ৫০,০০০, ৭৫,০০০, এটা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো। তো বর্তমানে এটাই কিন্তু এখন সামনে উঠে এসেছে যে কলেজ ছাত্র না, ছাত্রী যারা রয়েছেন, মহিলারা, মেয়ে যে সমস্ত ছাত্রী রয়েছেন, স্কুল ছুট কমানোর জন্য তাদের ৫০,০০০ টাকা এককালীন দেওয়ার ঘোষণা করা হয়েছে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে, যেটা আগেই করা হয়েছিল। পিঙ্ক কার্ড দেওয়া হবে যে সমস্ত মহিলারা মনে করছেন যে তাদের প্রতিদিন যাতায়াত করতে হয় এবং তারা ভাড়া থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তো তারা যদি চান তাহলে এই সেবাটা গ্রহণ করতে পারেন। অবশ্যই যে সমস্ত মহিলারা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য রয়েছেন, আর্থিকভাবে উন্নতর জায়গায় রয়েছেন, এইগুলো জিনিস তারা হয়তো এপ্লাই করবেন না। যে সমস্ত মহিলার প্রয়োজন রয়েছে তারাই এই জিনিসগুলো হচ্ছে এপ্লাই করবেন এবং এই সুযোগ সুবিধাগুলো নিবেন। এমনটা নয় যে প্রত্যেক মহিলার ঘাড়ে চেপে সরকার এই কার্ডগুলো দিয়ে আসবে। আপনাকে অবশ্যই নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন দিতে হবে। সেই অ্যাপ্লাই অনুযায়ী আপনাকে সেই কার্ডগুলো দেওয়া হবে। এবার যাদের প্রয়োজন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং যারা আর্থিকভাবে উন্নতর জায়গায় রয়েছেন, সাচ্ছল্য রয়েছেন, তারা নিশ্চয়ই আর অ্যাপ্লাই করবেন না। ফ্রি কোচিং সেন্টার গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হচ্ছে বর্তমানে চাকরির বাজার অনেক গরম রয়েছে এবং চাকরির দিক থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার অনেক মান বৃদ্ধি পেয়েছে। তাই জন্য ফ্রি কোচিং সেন্টার, প্রত্যেক ছাত্রছাত্রী যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন প্রত্যেকেই কোচিংয়ের সম্মুখীন হচ্ছেন। তো তাদের জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থা করা হচ্ছে, প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার তৈরি করা হবে। আমার মতে এই জিনিসটা হচ্ছে যে রাজ্যে আমাদের যে প্রত্যেকটা জেলা রয়েছে এবং জেলায় যে আমাদের হাই স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে স্কুল আওয়ারের পর বা স্কুল আওয়ারের আগে এই কোচিংগুলো দেওয়া যেতে পারে সুন্দর করে। তো এইগুলো হচ্ছে তাহলে ছেলেমেয়েদের বাড়ির নাগালেই হবে। নির্দিষ্ট হচ্ছে ৫ কিলোমিটার বা ৩ কিলোমিটার অন্তর যদি এই কোচিংগুলো করা হয় তাহলে আরও বেশি সেটা হচ্ছে
ভালো হয়। তো এই জিনিসগুলো হচ্ছে দেখা যাক পরবর্তীতে এই জিনিসগুলো কেমন কি হয়ে উঠে আসছে সামনে। তবে ফ্রি কোচিং এবং সেই কোচিংগুলোতে যেন শিক্ষার মান অবশ্যই ভালো থাকে, কারণ অলরেডি যে সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়াতে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে এই কোচিং ইনস্টিটিউটগুলো কিন্তু অনেক বেতন বৃদ্ধির মাধ্যমে তারা হচ্ছে অনেক বেশি ফিস চার্জের মাধ্যমে কিন্তু তারা কোচিং বা শিক্ষা দিচ্ছেন। তো এই ক্ষেত্রে যদি সরকার একটা ভালো পদক্ষেপ গ্রহণ করেছে, যদি সেগুলোতে হচ্ছে উন্নত মানের শিক্ষা দেওয়া হয় এবং সেই লেভেলের শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু এর থেকে দুর্দান্ত বিষয় আর কিছুই হতে পারে না। নেক্সট হচ্ছে মিড ডে মিল। বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হচ্ছে তার বরাদ্দ অতি সামান্য, মানে খুবই এ 10 টাকা 9 টাকায় কিছু হয় না আজকের যুগে। তো এই ক্ষেত্রে কিন্তু মিড ডে মিলের খরচটা হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে, 10 টাকা করা হয়েছে এবং কেন্দ্রের সাথে এটাকে মিলিয়ে দিয়ে এর পরিমাণটা বৃদ্ধি করা হয়েছে। তো এই যে মিড ডে মিল যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা ইসকনের সহযোগিতায় পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে কলকাতায়। এটা হচ্ছে কলকাতায় করা হচ্ছে এবং পুরো স্কিমের মাধ্যমে হচ্ছে এই 10 টাকাটা বৃদ্ধি করা হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে গুরুত্বপূর্ণ, আদিবাসী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদিবাসী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। ঝাড়গ্রামে তৈরি হতে চলেছে 150 কোটি টাকা ব্যয়ে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। তো এই সরকারকে আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করছেন, যেটা হওয়াও উচিত। এবং ঝাড়গ্রাম আর বাঁকুড়াতে আরো 2টা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কিন্তু তৈরি হবে। অর্থাৎ আমরা 3টা ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আদিবাসী বিশ্ববিদ্যালয় এবং 2টি হচ্ছে ঝাড়গ্রাম আর বাঁকুড়ায় 2টি আলাদা করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। মোট 3টি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সরকার উদ্যোগী হয়েছেন। তো শিক্ষাতেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা জায়গায় রয়েছে। এবং প্রতি বছর শিক্ষক নিয়োগ, স্কুলগুলোতে হচ্ছে ঠিকঠাকভাবে স্কুলের মডিফিকেশন করা, স্কুলগুলোতে ইনফ্রাস্ট্রাকচারের বৃদ্ধি করা, স্কুলগুলোতে ক্লাসগুলোতে হচ্ছে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা, বিশেষ করে বোর্ড এক্সাম যেগুলো রয়েছে, বোর্ড এক্সাম যেমন মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এইগুলোতে অবশ্যই হচ্ছে স্মার্ট ক্লাস প্রত্যেকটা হাই স্কুলে এইচএস এর ক্ষেত্রে, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা হাই স্কুলে হচ্ছে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা, স্মার্ট বোর্ড দেওয়া। এইগুলো ভাবে হচ্ছে তাদেরকে আরো উন্নতর করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা। এবং যে সমস্ত রয়েছে আমাদের এখনো বহু স্কুল রয়েছে যেগুলো চোখ ডাস্টারাই চলছে, অবশ্যই এগুলো আমাদের ঐতিহ্য। কিন্তু এই ধুলোবালি এগুলো থেকে যখন আমরা হোয়াইট বোর্ড বা স্মার্ট বোর্ড যখন চলে এসেছে মার্কেটে, তো এইগুলো ক্ষেত্রে সরকারকে আরো বেশি করে বিনিয়োগ করতে হবে শিক্ষাক্ষেত্রে। শুধুমাত্র এনইপি 2020 দিয়ে, ন্যাশনাল এডুকেশন পলিসি দিয়ে দেখিয়ে দিয়ে এগুলোকে ইমপ্লিমেশনটা কবে করা হবে? তো এইগুলো প্রশ্ন থাকছে। তো শিক্ষাক্ষেত্রে আরো বেশি আমাদেরকে উদ্যোগী হতে হবে বর্তমান সরকারকে। তো এই হচ্ছে বক্তব্য। এবং পরবর্তীতে যেগুলো রয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে কত টাকা কি বাজেট দেওয়া হয়েছে, তো বিভিন্ন ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ক্ষেত্রের নাম। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগ যেটা রয়েছে এখানে 51,836 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এরপরে অন্নপূর্ণা যোজনা যেটা রয়েছে মহিলাদের জন্য, সরকার অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। এটা 36,000 কোটি টাকা অন্নপূর্ণার জন্য বরাদ্দ করা হয়েছে। প্রসূতি পুষ্টি অর্থাৎ মাতৃবন্দনা যোজনা, অর্থাৎ গর্ভবতী মহিলা যারা হচ্ছে যাদের হচ্ছে নিউ বেবি, যারা হচ্ছে যে সমস্ত মায়েরা সন্তান প্রসব করেছেন তাদের জন্য 21,000 কোটি টাকা, তাদের জন্য পুষ্টি কিট। এগুলো হচ্ছে ক্ষমতায় আসার আগে হচ্ছে সরকার ঘোষণা করেছিল। বিজেপির ক্যান্ডিডেট যে সমস্ত ছিল তারা ঘোষণা করেছিলেন 125 দিনের কাজের যে গ্যারেন্টি, যেটা 100 দিনের কাজ মনরেগা, সেটাকে হচ্ছে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এর জন্য 14,000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে বা বরাদ্দ করা হয়েছে। আবাস যোজনা যেটা রয়েছে গ্রামীণ আবাস যোজনা, এর জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ 8,565.84 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্প বাণিজ্য শিল্প উদ্যোগের জন্য হচ্ছে 3,266.59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনগ্রসর শ্রেণী উন্নয়ন আদার ব্যাকওয়ার্ড ক্লাস ডেভেলপমেন্টের জন্য 2,544.48 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আদর্শ স্কুল গঠন, এর জন্য 2,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন আর মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে 2,165.42 কোটি টাকা। গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে বেশি বেশি বিনিয়োগ হওয়া উচিত। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1,821.52 কোটি টাকা। এত হচ্ছে বরাদ্দ আমাদের রাজ্য সরকার, বর্তমানে যে বিজেপি সরকার প্রথম বাজেট পেশ করেছেন তার হচ্ছে গুরুত্বপূর্ণ দিকগুলো অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ নেই। যদি কোনো রয়েছে, তবে আমাদের যে বর্তমান ডিএ দেওয়ার কথা সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, সেটাই কিন্তু এখনো ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই ডিএ ব্যাপারটা কি হচ্ছে সেটা কিন্তু সরকারকে অবশ্যই সামনে এসে বলতে হবে এবং কবে কি হচ্ছে না হচ্ছে এগুলো জিনিসকে হচ্ছে ক্লিয়ারেন্স দিতে হবে। কারণ সরকার ঘোষণা করেছিল যে 45 দিনের মধ্যে হচ্ছে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সম্পূর্ণ ডিএ মিটিয়ে দেওয়া হবে। আজকে হচ্ছে 48-49 দিন হয়ে গেছে, তবু ডিএ মেটানোর কোনো নামগন্ধ নেই। তো এই জিনিসটাই কি হচ্ছে এটা অবশ্যই দেখা হবে। এবং আপনাদের কি মতামত এই বাজেটটা নিয়ে? আরো কোন কোন জিনিসে নজর দেওয়া উচিত ছিল বা কোন কোন জিনিসে আরো বরাদ্দ হওয়া উচিত ছিল বেশি করে, সেটা কিন্তু এখানে আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই।
এরপরে আমি যেটা এখানে নজরে এসছে আমার স্বাস্থ্য বিষয়ে কত কি বরাদ্দ হলো এখানে কিন্তু বলা হয়নি। তো স্বাস্থ্য খাতেও আমাদের কিন্তু দেখার বিষয় ছিল যে স্বাস্থ্যতে কত কি বরাদ্দ হচ্ছে, কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা দুটোই কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু উদ্যোগী হওয়া উচিত ছিল, স্বাস্থ্যতেও কিন্তু স্বাস্থ্যটা খাপছাড়া হয়ে গেছে। এবং এখানে এমএলএ ফান্ড যেটা ছিল আগের সরকারের আমলে ৭০ লক্ষ টাকা ছিল, প্রত্যেকটা এমএলএ কে ৭০ লক্ষ টাকা দেওয়া হতো তাদের খাওয়ার জন্য, তাদের কাজ করার জন্য। তো এই বর্তমান সরকার বিজেপি সরকার সেটাকে বাড়িয়ে দিয়ে ১ কোটি টাকা করেছেন। তো এই ১ কোটি টাকা তারা খাচ্ছেন না সেটাকে ব্যবহার করছেন কি করছেন সেটা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো। নিজের এলাকা উন্নয়নের জন্য এমএলএদের ১ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। তো এই ১ কোটি টাকা আপনার এলাকার এমএলএ কে দেওয়া হয়েছে। এবার আপনার যদি এলাকায় কোনো রকম সমস্যা থাকে, রাস্তাঘাট, পুকুর, নদী বাঁধানো এইগুলো জাতীয় কিছু সমস্যা থাকে উন্নয়নের জন্য, সেক্ষেত্রে আপনি জানাবেন। এবং অবশ্যই আপনার এলাকায় যখন বিজেপির ক্যান্ডিডেটরা ভোট চাইতে গিয়েছিল তো আপনাকে নিশ্চয়ই বলেছে যে এলাকায় কি কি ডেভেলপমেন্ট করা হবে, তো সেইগুলো এবার বুঝে নেওয়ার সময়, কারণ ১ কোটি টাকা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের বিষয়বস্তু, এবং এখানে কোন জিনিসটা আপনার খাপছাড়া মনে হচ্ছে বা কোন জিনিসটা থাকলে আরো বেশি ভালো হতো, তো অবশ্যই সেটা আপনারা জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমার তো এখানে এতে পর্যন্ত সব ঠিকঠাক লেগেছে, কিন্তু স্বাস্থ্য খাতে কি রয়েছে না রয়েছে সেটা কিন্তু এখনো অধারাই থেকে গেল। স্বাস্থ্য খাতের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মহিলাদের কিট দেওয়া হবে, ভালো জিনিস। আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, ভালো জিনিস। কিন্তু হসপিটাল, মেডিকেল কলেজ এগুলোতে কি উন্নতি হচ্ছে, এবং হসপিটালের বেড সংখ্যা বৃদ্ধি করা, টেকনোলজি, এগুলো জিনিস কিন্তু খাপছাড়া থেকে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, দীর্ঘায়িত করব না। তো যারা ভিডিওতে নতুন রয়েছেন, চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে দেবেন, ভিডিওটা অন্যদের মাধ্যমে শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ৩০,০০০ টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা ১০০টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বিমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। এছাড়া এটাও খুব গুরুত্বপূর্ণ, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি ১০০ কোটি টাকার বরাদ্দ